স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহবিন দিশা। ক্ষমতায় গেলে দেশ পুনর্গঠনের মাধ্যমে মানুষের ভাগ্যের পরিবর্তনের অঙ্গীকার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যশোর ঈদগাহ মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে এই অঙ্গীকারের কথা জানান তিনি। স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি দেশ পুনর্গঠনের কথা বলেছে বলেও দাবি করেন তিনি। দীর্ঘ ১৬ বছর পর যশোর ঈদগাহ মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সবাই সংস্কারের কথা বলেও একমাত্র বিএনপি স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দেশ পুনর্গঠনে কথা বলেছে। যখন দেশের লক্ষ লক্ষ মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে তার সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষের সামনে ৩১ দফা উপস্থাপন করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেছে, তোমরা দেশকে ধ্বংস করেছ, আমরা দেশকে পুনর্গঠন করতে চাই। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই বিএনপির মূল লক্ষ্য বলেও জানান তারেক রহমান। আমাদের সবচাইতে প্রথম কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা। আমরা প্রত্যাশা করছি যে অন্তর্বর্তীকালীন যে সরকার প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন বা উপহার দেওয়া দেশকে যত দ্রুত সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকার সেটি করবেন। ডিবিসি নিউজ ডেস্ক। বিগত বছরগুলোতে রাজনৈতিক স্বার্থেই ইতিহাস বিকৃতি করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলোর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের চূড়ান্ত পর্যায়ে ছিল জুলাই আগস্টের আন্দোলন। এই অর্জন রক্ষার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহর মরণোত্তর ২১শে পদক প্রাপ্তি উপলক্ষে আলোচনা সভা। সভায় দেশের রাজনৈতিক ও নানা প্রেক্ষাপটে সাংবাদিক মাহফুজুল্লাহর বর্ণাঢ্য অবদান তুলে ধরেন বক্তারা। উঠে আসে নির্ভীক এই দেশপ্রেমিকের নানা গল্প। মাহফুজুল্লাহ ভাই ব্যতিক্রম ছিলেন। বাংলাদেশের পলিটিক্সকে উনি নির্মোহভাবে বিশ্লেষণ করেছেন। রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য, রাজনৈতিক মানুষের স্বাধিকারের জন্য যে কোনো স্তরে মাহফুজুল্লাহ নামতে পারত। ওনার যে প্রতিটি বিষয়ের যে লেখনী, সে পলিটিক্যাল, আপনার পরিবেশ, এমনকি সংস্কৃতির ক্ষেত্রেও তার একটা বড় ধরনের চিন্তা ছিল। বাংলাদেশের সংস্কৃতিটা কি হওয়া উচিত সেটাও তার মাথায় ছিল। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, বিগত বছরগুলোতে রাজনৈতিক স্বার্থে ইতিহাস বিকৃতি করা হয়েছে। বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, সবশেষে ছাত্র এবং জনতার সমবেত প্রচেষ্টায় সেই সম্ভব হয়েছে। আজকে একটা আশার আলো সবাই আমরা দেখতে পাচ্ছি যে আবার নতুন করে বাংলাদেশকে আমরা গড়ে তুলব। সবাই কথাটা বলছি, এটাতে সবারই আমার আরো অনেক বেশি আন্তরিক হওয়ার প্রয়োজন। সাংবাদিক হিসেবে মাহফুজুল্লাহ শুধু লিখেই যাননি, সক্রিয় অংশগ্রহণ ছিল সবখানে, জানান বিএনপি মহাসচিব। ভবিষ্যৎ প্রজন্মের জন্য। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, চাকরি জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করেছে আউটসোর্সিং চাকরিজীবীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী ইকবাল অনেক। আমরা বিস্তারিত জানতে চলে যাব তার কাছে। ইকবাল, যারা আন্দোলন করছেন তাদের দাবিগুলো আসলে কি? তাদের আন্দোলনের আরও বাকি কর্মসূচি কি কি আছে আমাদের বিস্তারিত জানাবেন। দিশা হচ্ছে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে দুপুরের পর থেকে অবস্থান কর্মসূচি পালন করছে যে সরকারি যে দপ্তরগুলো রয়েছে সেই দপ্তরে যারা ফ্রিল্যান্সিংয়ে বা আউটসোর্সিংয়ের মাধ্যমে চাকরিতে জয়েন করেছেন তারা হচ্ছে এই সড়কটি অবরোধ করে আন্দোলন করছেন। তারা বেশ কিছু দাবি দেওয়া দিয়েছেন। তারা বেশ কয়েকদিন থেকেই এই আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন। আজকে সকালের দিকে শহীদ মিনারে তারা এই সমবেত হন। দুপুর ২:৩০টার পর কিন্তু তারা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে যে সড়কটি রয়েছে সেটি অবরোধ করে তারা তাদের দাবি দেওয়া বাস্তবায়নের জন্য কাজ করছেন। তাদের প্রথম দাবি হচ্ছে যে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের যে নিয়োগ প্রক্রিয়াটা, সেই নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করে স্বতন্ত্রভাবে তাদেরকে চাকরির যে প্রক্রিয়াটি রয়েছে সেটি নিশ্চিত করতে হবে এবং তাদের যারা চাকরি, তার মধ্যে যারা চাকরি গিয়েছে তাদের চাকরি পুনর্বহালের দাবিও জানাচ্ছেন। ৫ই আগস্ট পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের কাছে তারা এই দাবিটি করে আসছেন এবং তারা বারবার দাবি করছেন যে ঠিকাদার মুক্ত করে তাদের যে চাকরি রয়েছে সেটি আদায় করার জন্য। আর এখানে যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। তো আপনারা যে আন্দোলন করছেন, এই আন্দোলনে আপনাদের দাবি দেওয়াগুলো কি? আমাদের এক দফা এক দাবি, ঠিকাদারি দাস প্রথা বাতিল চাই
2018 নীতিমালার 3-এর 8-এর কলামে সুস্পষ্ট লেখা আছে। আপনাদের দাবিটা কি? বর্তমান যে আন্দোলন করছেন সেই দাবিটা কি আপনার? ঠিকাদার প্রথা বাতিল চাই। ঠিকাদার প্রথা বাতিল করে আমাদের স্ব প্রতিষ্ঠানে স্থায়ী নিয়োগ দেওয়া হোক। ধন্যবাদ। দিশা, শুনছিলেন যে এখানে যারা অবস্থান কর্মসূচি পালন করছেন তারা কিন্তু বলছেন যে ঠিকাদার প্রথা বাতিল করে তাদেরকে স্ব প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়াটি প্রস্তুত করতে হবে। যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ তারা এই সড়ক ছাড়বেন না, এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে বারবার কিন্তু অনুরোধ করছেন যে তারা যাতে সড়কটি ছেড়ে দেয়, সড়কটি ছেড়ে দিয়ে জনগণের যে যান চলাচলের সুবিধা বিঘ্ন হচ্ছে সেটি যাতে না হয়। দিশা, এই ছিল আপাতত আন্দোলন থেকে সবশেষ অবস্থা আমার কাছে। ইকবাল, ধন্যবাদ আপনাকে। এখনই জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আজহারুল ইসলামকে মুক্তি না দিলে অন্তর্বর্তী সরকারকে দলটির 3 কোটি কর্মী সমর্থককে জেলে নেওয়ার প্রস্তুতি নিতে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দেশে প্রতিদিন চাঁদাবাজি চলছে অভিযোগ করে তিনি বলেন, চাঁদাবাজি থামান, তারা খেতে না পেলে আমরা খাওয়াবো। 28 বছর পর লক্ষ্মীপুরে জামায়াতের জনসভা। দলটির নিবন্ধন বাতিল, নিষিদ্ধ কিংবা আওয়ামী শাসনামলে কোণঠাসা হওয়া দলটির পতনের পর এমন বড় পরিসরের সমাবেশ করেছে। আজকের এই গণজামায়াতের বিশাল গণজামায়াতের এতে প্রধান অতিথির বক্তব্যে দলটির আমির অবিলম্বে আজহারুল ইসলামকে মুক্তি দিতে সরকারকে হুঁশিয়ারি দেন। আজহার ভাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না, দয়া করে তাকে এখনই মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন। যদি মুক্তি না দেন, বাংলাদেশ জামাতে ইসলামীকে সরাসরিভাবে আককরি করতে এই দেশের 3 কোটি প্রাপ্তবয়স্ক মানুষ সমর্থন করে এই 3 কোটি মানুষকে জেলে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। দাবি করেন, আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকে গেল 5 আগস্ট পর্যন্ত জামাতের সবচেয়ে বেশি সংখ্যক শীর্ষ নেতাকে খুন করা হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2024 সালের 5 আগস্ট পর্যন্ত যেই দলের সবচেয়ে বেশি সংখ্যক শীর্ষ নেতাকে খুন করেছে তার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। সর্বত্র চাঁদাবাজির অভিযোগ তুলে জামায়াতে আমির তা বন্ধের আহ্বান জানান। এই অপকর্ম ছেড়ে দাও, তোমাদের যদি খাওয়ার অভাব হয় আমরা আশ্বস্ত করছি এই সমস্ত মানুষগুলা মিলে আল্লাহ আমাদেরকে যে নিয়ামত এবং রিজেক দিয়েছেন আমরা ভাগ বাটোয়ারা করে খাবো। আওয়ামী লীগকে আর কখনো ক্ষমতা আসতে দেয়া যাবে না উল্লেখ করে তিনি বলেছেন, যারা অপশাসন করবে তাদের অবস্থাও ফ্যাসিস্টদের মতোই হবে। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ। রাজনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি সংকট এবং সুদের হার বৃদ্ধির কারণে দেশের অর্থনীতিতে গতি আসছে না বলে জানিয়েছে ঢাকা চেম্বার। সকালে মতিঝিলে সংগঠনটির কার্যালয়ে এক সেমিনারে এমন মন্তব্য করেন সংগঠনটির সভাপতি। এ সময় ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন এবং বিনিয়োগ বাড়াতে সরকারের নীতি সহায়তার দাবি ওঠে। বেসরকারি খাতের চোখে দেশের অর্থনীতির সামগ্রিক চিত্র ও ভবিষ্যৎ করণীয় নিয়ে সেমিনারের আয়োজন করে ঢাকা চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজ। এতে নিজেদের মতামত তুলে ধরেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। অনুষ্ঠানে ব্যবসায়ীরা অভিযোগ করেন, জ্বালানি সংকট সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না। ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত না হওয়ায় বড় বিনিয়োগ করতে সাহস পাচ্ছে না উদ্যোক্তারা। গত মাসে একটা রেকমেন্ডেশন এসেছে প্রায় আরো 100% প্রাইস বাড়ানোর জন্য, এবং উই হ্যাভ বিন ওয়ার্কিং উইথ ডিফারেন্ট সেক্টরস যে এনার্জি বেসড যেসব ইন্ডাস্ট্রি আছে লাইক স্টিল, সিমেন্ট, এপিআই, যা প্রত্যেকটা ইন্ডাস্ট্রি এটা যদি রিয়েলাইজ করা হয় প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কিন্তু অলমোস্ট বন্ধপ্রায়ের দিকে চলে যাবে। কাঙ্ক্ষিত অর্থনৈতিক গতি না হওয়ার জন্য বিগত সরকারের সমালোচনা করেন অর্থনীতিবিদরা। বলেন, উচ্চ মূল্যস্ফীতির সময় টাকা ছাপানো ছিল আত্মঘাতী সিদ্ধান্ত। নাইদার ওয়াজ গুড চয়েস, বাট উপায় ছিল না। কিন্তু ওই যে 62-63 হাজার কোটি টাকার ছাপানো, সেটার বেশিরভাগ টার্গেট ছিল কিন্তু আমাদের একটা ভেস্টেড গ্রুপের ব্যাংক এবং তাদের কন্ট্রোলের বেনিফিট। সুতরাং সেই জায়গাটায় আমাদের ইনফ্লেশন ফাইটটা ডিফিকাল্ট হয়ে গেছিল। ব্যবসায়িক পরিবেশ সহজ করতে সরকারি কাজের গতি বৃদ্ধির উপর জোর দেন বাণিজ্য সচিব। সমস্যাটা হচ্ছে যে আমাদের ইমপ্লিমেন্টেশনে বোধহয় আমরা কোথাও একটা মিসিং লিংক আছে, যে কারণে আমরা বেনিফিটটা ওইভাবে পাচ্ছি। অনেক দুঃসংবাদ আজকে আলোচনা হলো, বাট কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সে আমরা যখন সারপ্লাস, এই সুসংবাদটাও অন্তত আমাদের বলা দরকার। টেকসই সুবিধা পেতে আর্থিক খাতে সঠিক সংস্কারের তাগিদও উঠে আসে সেমিনারে। সহজে ফাইন্যান্সিং অ্যাক্সেস দিতে পারি। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।
দর্শক সংবাদে যেমনটি জানাচ্ছিলাম, চাকরি জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করেছে আউটসোর্সিং চাকরিজীবীরা। সেখানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা আবারও যুক্ত হচ্ছি সেখানে আছেন আমাদের সহকর্মী ইকবাল অনেক। দর্শক, আমরা দেখতে পাচ্ছি পুলিশ লাঠি হাতে আন্দোলনকারীদের পিছে ধাওয়া করছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং আন্দোলনকারীরা পিছে হটতে বাধ্য হয়েছে। রাস্তায় কোনো ধরনের যানজট যেন সৃষ্টি না হয় এবং স্বাভাবিক যান চলাচলের জন্য পুলিশ আসলে তাদেরকে পেছনে হটাতে চেষ্টা করছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আপনারা জানেন চাকরি জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক দফা এক দাবির কথা বলছিলেন আন্দোলনকারীরা। তারা সড়ক অবরোধ করেছিলেন, সেখান থেকে তারা সরে আসতে শুরু করেছেন। পুলিশ তাদেরকে আসলে যান চলাচল স্বাভাবিক করার জন্য পুলিশ তাদেরকে সরিয়ে দিচ্ছে এবং তারা সেখান থেকে আন্দোলন থেকে অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে সেখান থেকে আন্দোলনকারীরা সরে যাচ্ছেন তাদের আন্দোলন থেকে। আপনারা দেখতে পাচ্ছেন শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলন থেকে সরে যাচ্ছেন বিক্ষোভকারীরা। রাজধানীর গুলশানের একটি হোটেলে পিকাসো টাইলস কোম্পানির উদ্যোগে পিকাসো ডিলার কনফারেন্স 2025 অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিকাসো টাইলসের সিইও রফিকুজ্জামান ভুইয়া। আরও উপস্থিত ছিলেন হেড অফ সেলস শহীদুল ইসলাম। ডিলারদের স্বীকৃতি এবং উৎসাহ প্রদানের জন্য এই আয়োজন করা হয় বলেও জানান বক্তারা। ব্যবসায়িক বিনিয়োগ এবং পারফরমেন্সের ভিত্তিতে সেরা ডিলারদের সম্মানিত করার পাশাপাশি তাদেরকে পুরস্কার, উপহার এবং আন্তর্জাতিক ট্যুরের সুযোগ প্রদান করা হয়। ভবিষ্যতে এই সম্মেলনের মাধ্যমে পিকাসো ডিলার নেটওয়ার্ক আরও শক্তিশালী হবে অঙ্গীকার ব্যক্ত করেন আয়োজকরা। দর্শক, এবার জানাবো অমর একুশে বইমেলার খবর। অমর একুশে বইমেলার 22তম দিন আজ। অমর একুশে বইমেলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সৌরভ আপ্পা এবং মাহফুজা বৃষ্টি। আমরা শুরুতেই চলে যাব সৌরভ আপ্পার কাছে। আপনাকে ধন্যবাদ। আজকে আপনি যেমন বলছিলেন অমর একুশে বইমেলার আজকে 22তম দিন এবং গতকাল থেকেই কিন্তু আমরা দেখেছি বইমেলায় প্রথম দিন থেকে যে একটা ব্যবসায় মন্দা বা প্রকাশক এবং বিক্রেতারা বলছিলেন তাদের যথেষ্ট পরিমাণ বাণিজ্য হচ্ছে না। গতকাল থেকে কিন্তু আমরা একটা গণমানুষের এবং পাঠকদের ঢল দেখেছি বইমেলায়। আজকে কিন্তু মোটামুটি সেটাকে আমরা জনসমুদ্র বলতে পারি। নিশ্চয়ই আমরা বলতে পারি আজকে পাঠকদের এবং ক্রেতাদের বিশেষ করে উপস্থিতি বেশি, কারণ প্রথম সপ্তাহের থেকে দ্বিতীয় সপ্তাহ এবং তৃতীয় সপ্তাহ পর্যন্ত আসলে সাধারণত পাঠকরা বই সংগ্রহ করার চেয়ে বই বাছাই করার কাজটি করেন এবং এই সময়টিতে এসে কিন্তু 21শে ফেব্রুয়ারির পর থেকে কেনাকাটাটা জমে ওঠে এবং আমরা আশা করছি এখন থেকেই এবং বইমেলা জমে উঠবে এবং প্রকাশকদের যে আশা বই কেনার পরিমাণটা বাড়বে। আমাদের সাথে এই মুহূর্তে আছেন কথা সাহিত্যিক বিনয় দত্ত। আমরা কথা বলতে চাচ্ছি তার সাথে। মেলায় একটি বই এসেছে আমরা যতদূর জানি, প্রথমে এই বইটির বিষয়ে আমরা জানতে চাচ্ছি। শুভেচ্ছা আপনাদেরকে। বইটি মূলত দাসের বলি তাসের দেশে। এটা হচ্ছে অনুগল্পের বই, সাথে ছোট ছোট কিছু গল্প আছে। ছোট ছোট শব্দের মধ্য দিয়ে যে গল্প বলা যায় সেই গল্প বলার প্রয়াসটাই হচ্ছে মূলত এখানে। এই বইটিতে আমি একটু নিরীক্ষাধর্মী কাজ করার চেষ্টা করেছি। যেমন ধরুন হচ্ছে প্রশ্ন করে করে গল্প বলা, বা ধরুন হচ্ছে একটা হুট করে পরিস্থিতি তৈরি করে সেখান থেকে গল্প শুরু করে দেয়া, বা দৃশ্যপট দিয়ে গল্প শুরু করে দেয়া। এইরকম অনেক ধরনের নিরীক্ষাধর্মী কাজ আমি এই বইতে করার চেষ্টা করেছি। এখানে সেই সব বিষয়গুলোকে উঠিয়ে আনা হয়েছে
ধরেন একটা রাষ্ট্র বা সমাজ ব্যবস্থা কি ধরনের হতে পারে, কেমন হওয়া উচিত, এটা যদি আমরা চোখ বন্ধ করে একটু চিন্তা করি, যেই ধরনের অসুবিধা বা সুবিধার কথা বলা হয় সেই সব বিষয় কিন্তু এখানে মিলে যাবে। তার মানে এই নয় আমি কিন্তু ভবিষ্যৎ বক্তা নই, মানে লেখকদের কাজ হচ্ছে সমাজে যে বিষয়টা অপ্রচলিত বা যে বিষয়টা নিয়ে সংযুক্তি বা সংযুক্তি হয় সেই বিষয়গুলো তুলে ধরা। যেই বিষয়গুলো নিয়ে আমরা প্রতিনিয়ত ভাবি, কথা বলার চেষ্টা করি, বা ধরেন যেগুলো আমাদের বোধের জায়গাটা বারবার বলা উচিত, যেটা মনে করি আমরা মননের জায়গায় বলা উচিত, শিশুদের বিষয়গুলো বলা উচিত, সেই বিষয়গুলোকে মূলত আসলে নোটিস করা বলা চলে। এই বইটাই সেই বিষয়গুলোকে আমি একসাথে করার চেষ্টা করেছি। শুভেচ্ছা এবং আপনার জন্য শুভকামনা। আর এইবারের বইমেলা আপনি কেমন দেখছেন? কারণ এবারের বইমেলায় আমরা বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে পরিসর কিন্তু অনেকটাই বেড়েছে এবং যে আয়তন, যে মেলার পরিধি সেটা অনেকটাই বেড়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের একটা বড় অংশ জুড়ে মেলাটা হচ্ছে, বলা হচ্ছে যে নতুন প্রায় শতাধিক সংস্থা যুক্ত হয়েছে এই মেলার সাথে এবং পরিধি আসলেই বেড়েছে। কিন্তু সার্বিক পরিস্থিতি আপনার মতে কি, আপনি কেমন দেখছেন এবারের মেলাটিকে, কিভাবে দেখছেন? প্রতিবারই বাংলা একাডেমি তার জায়গা থেকে চেষ্টা করে নতুন নতুন কিছু সংযোজন করার, কিছু বিয়োজন করারও চেষ্টা করে। এই সংযোজন বিয়োজনের মধ্য দিয়ে ধরুন লিটল ম্যাক চত্বরটাকে যদি আরেকটু সুন্দর করে ঢেলে সাজানো যায়, এই দাবিটা আমাদের অনেক দিনের ছিল, যারা আমরা লিটল ম্যাক চত্বরে একদম নিবিষ্ট পাঠক বা ধরেন এই জায়গাটা দিয়ে আমরা কাজ করি, বা ধরেন শিশু প্রহরের জায়গাটা যদি, যেমন শিশুদের সময়টা আরো বেশি আমার মনে হয় বাড়ানো উচিত, আমার ব্যক্তিগত মতামত। কারণ হচ্ছে এখন যাদেরকে আমরা উদ্দেশ্য করে বইমেলা শুরু করেছে তার বড় অংশ জুড়ে কিন্তু শিশু। আমরাও বারবার বলছি শিশুরা যেন বই পড়ে, শিশুদের বইয়ের জায়গাটা যেন আরো বেশি সহজ হয়, সাবলীল হয়। যেমন কোন একটা কারিগরি কারণ বা ধরেন কোন একটা অর্থনৈতিক কারণে সিসিমপুরের জায়গাটা বন্ধ হয়ে গেছে। সিসিমপুর একটা বড় আকর্ষণের জায়গা ছিল কিন্তু শিশুদের জন্য, যে কোনো শিশুই বলতে পারেন, যেমন আমার বাচ্চা বলেন বা যে কোনো বাচ্চাই বলেন, সিসিমপুরের সেই হালুম টুকটুকি দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসে। তাইলে আমরা বিকল্প ব্যবস্থা কি রেখেছি বা ভাবা উচিত ছিল কিনা, এই বিষয়গুলো আমার মনে হয় অনেক বেশি জরুরি। আর আরেকটা বড় বিষয় হচ্ছে ধরেন এখানে মানে কয়েকজন বললেন এখানে কোনো ম্যাপ নেই, বা ম্যাপ থাকলে সেটা আসলে পর্যাপ্ত পরিমাণে জায়গাটা করা হয়নি। এগুলো হয়তো বাংলা একাডেমির আন্তরিকতার অভাব তা বলবো না, হয়তো বিষয়গুলো অনেক নতুন একটা ব্যবস্থা, সেই ব্যবস্থায় নতুনভাবে কাজ করতে গেলে অনেক রকমের জটিলতা হয়, সেই জটিলতা কাটিয়ে উঠবে বলে আমার বিশ্বাস, আমি এটা মনে করছি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে লেখক, প্রকাশক এবং পাঠকদের মিলন মেলা হচ্ছে বই মেলা। এখানে বই কেনার চেয়ে বড় বিষয় হচ্ছে আড্ডা দেওয়াটা বেশি জরুরি। যেন অন্তত আমি যা ভাবছি, একজন লেখক যা ভাবছেন, সেই ভাবনাটা যেন প্রকাশকের মধ্যে যেমন ধাবিত করে এবং একইভাবে পাঠকরাও যেন ভাবিত করতে পারে। এই বইটা নিয়ে যেমন আমি কথা বলার সুযোগ পাচ্ছি, এইভাবে কি সবাই সুযোগ পাচ্ছে? বা ধরেন এই জায়গাগুলোকে অনেক বেশি মনে হয় আরেকটু ডেভেলপ করার সুযোগ আছে, ধুলোবালি নিয়েও আরো কাজ করার সুযোগ আছে। এইগুলো যদি একটু মাথায় রাখা যায়, হ্যাঁ, তাহলে আমার মনে হয় বইমেলা চত্বরটা আরো সুন্দর ও সাবলীল করা যায়। অবশ্যই আপনার এই সব পরামর্শের জন্য অনেক ধন্যবাদ। এবং আমাদের এই মুহূর্তে আমাদের মেলার অপর প্রান্তে রয়েছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। আমরা চলে যেতে চাই তার কাছে মেলার সার্বিক খবর নিতে। বৃষ্টি, আজকের মেলার পরিস্থিতি কেমন দেখছেন এবং 22তম দিনে জনতার ঢল কেমন মেলায় আজকে? বাপ্পা, শুনছি আপনার কথা। এতক্ষণ আপনি বলছিলেন যে তার সাথে লেখকরা ছিলেন, আমার এই পাশেও আমার সাথে লেখক রয়েছেন। এবং যদি মেলার সার্বিক পরিস্থিতি আপনাকে আমি বলি, আজকে কিন্তু মেলার সার্বিক পরিস্থিতি অন্যান্য দিনের চেয়ে অনেক বেশি প্রাণবন্ত, স্বতঃস্ফূর্ত। কারণ আপনি দেখতেই পাচ্ছেন যে এই আমার পেছনে যে মানুষজনকে দেখছেন, এরা সকলেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা কিন্তু এসেছেন। কিছুক্ষণ আগে কিন্তু একটু কথা বলার সুযোগ হয়েছিল, আমরা বিদেশি পর্যটকও এখানে পেয়েছি যারা আমাদের অমর একুশে বইমেলা দেখতে এসেছেন। গতকালকেই ছিল আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং সেই সাথে শহীদ দিবস একই দিনে। গতকাল থেকে সেই আমেজ কিন্তু শোক এবং আনন্দ দুটোর আমেজই কিন্তু বিরাজ করছে আমাদের এই একুশে বইমেলায়। সবকিছু মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি জনজীবনের বাধা, আপত্তি, সংগ্রাম, আন্দোলন লেখক নিজে একজন গণমাধ্যম কর্মী এবং সেই সাথে একজন লেখক বটে। তিনি একটা ভিন্ন বই লিখেছেন এবার। আমরা যদি একটু বইয়ের নামটা বলি, যে আপনি একটু বইয়ের নামটা। হ্যাঁ, আমার বইয়ের নাম হলো স্ত্রী মন জয় করার সহজ মন্ত্র।
হ্যাঁ, বইটি এবার বর্ধিত কলেবরে এসেছে। বইটি গতবার এসেছিল, এবার বর্ধিত কলেবরে এসেছে। মূলত এই বইটি আমি একটি বেদনা থেকে লিখেছি। আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে আপনি নিজে স্ত্রীমন জয় করতে পেরেছেন কিনা। আমি স্ত্রীমন জয় করতে পারিনি বলেই তো আমি স্ত্রীমন জয় করার মন্ত্র খুঁজে বেরিয়েছি। যারা জয় করেছে তারা প্রত্যেকের মধ্যে আছে, তারা কেউ তো এটি লিখেনি এবং তারা লেখার প্রয়োজনও বোধ করেনি। কিন্তু এটি এখন এতটাই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি জানেন যে বাংলাদেশে এখন প্রতিদিন প্রায় 7 থেকে 8টি করে বিচ্ছেদ হচ্ছে। কিন্তু মানুষের যখন বিয়ে হয়, একজন তরুণ তরুণী যখন বিয়ে হয়, তারা তো বিচ্ছেদ করার জন্য বিয়ে করে না, চিরজীবন একসাথে থাকার জন্য বিয়ে করে। কিন্তু আল্লাহর সবচেয়ে অপছন্দনীয় কাজের একটি হলো বিচ্ছেদ। তারপর বৃষ্টি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য এবং মেলার সমস্ত খবরাখবর জানানোর জন্য। এবং এই মুহূর্তে আমরা আছি অমর একুশে গ্রন্থমেলার 22তম দিনে এবং আমাদের আজকের আয়োজন চলছে। এবং দর্শক, আমরা দেখাচ্ছিলাম মেলার সমস্ত খবর এবং এই মুহূর্তে মেলার যে পরিস্থিতি আমরা দেখছি, কিন্তু সময়ের সাথে সাথে দুপুর থেকেই যে ভিড় বেড়েছে এবং এই মুহূর্তে কিন্তু মেলা মোটামুটি জনসমুদ্রে পরিণত হয়েছে এবং রাজধানীবাসীর যে একমাত্র বিনোদনের স্থল এই মুহূর্তে এবং সবচেয়ে বড় আসলে সুস্থ একটি বিনোদনের জায়গা অমর একুশে বইমেলা, সেখানে কিন্তু ভিড় জমাচ্ছেন পরিবারের সবাইকে নিয়েই। এবং আমরা এই মুহূর্তে কিন্তু সব মিলিয়ে দেখতে পাচ্ছি যে আজকের এই মেলা কিন্তু চলছে এবং এই মেলা দর্শকদের সমাগম বাড়ছে সময়ের সাথে সাথে এবং আশা করা যাচ্ছে এই সাথে সাথে মেলা চলতে থাকবে এবং পাঠক এবং ক্রেতাদের যে সম্মিলন সেটি ঘটতে থাকবে এবং সেই সাথে প্রকাশকদের যে আশা, সেই আশা চলতে থাকবে এবং বই বিক্রির পরিমাণ বাড়তে থাকবে। দিশা, এই মুহূর্তে অমর একুশে বইমেলা থেকে এই ছিল আজকের 22তম দিনের সর্বশেষ সংবাদ। 22তম দিনের অমর একুশে বইমেলার চিত্র জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।